তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনগুলোর জন্য একটা দুশ্চিন্তার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকে কোনো ছাড় দেবেন না তারা। অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত সার্জিসরা। আমাদেরকে ডুবাবে। এই যে আপনার উপদেষ্টা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল, ওরা সমন্বয়ক একটি টকশোতে গিয়ে বলেছেন যদি ছাত্র হত্যা না হতো, পুলিশ হত্যা না হতো, মেট্রো রেলে যদি আগুন দেওয়া না হতো, তাহলে এই আন্দোলন দানাবাক্য হয় সরকারের পতন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে কী নিয়ে আলোচনা আপনারা হয়তো ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ দর্শক শ্রোতা, সমন্বয়কদের গণপিটানি দিয়েছেন ছাত্রলীগ। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ এক এক করে বিস্তারিত দেখতে থাকুন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আবার মাঝে মাঝে এমন হয় যে আপনি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, তো সেই ঘটনাটা আপনি যখন ঘটিয়ে দিয়ে সফলতা পেয়েছেন, তো ব্যর্থতা একটা শ্রেণী বরণ করেছে। যারা ব্যর্থ হবে তারা প্রতিশোধ পরায়ণ হতে পারে। আবার এই সফল এবং ব্যর্থ শ্রেণীর মধ্যে আরেকটা টিমও তৈরি হতে পারে, সেটা হচ্ছে ষড়যন্ত্রকারী। বাংলা সিনেমাতে আমরা দেখেছি এক সময় যে রাজ্জাকার রাজীবের মধ্যে বা হুমায়ুন ফরিদির মধ্যে ঝগড়া হয়েছে। তো রাজ্জাক ক্ষিপ্ত মাথায় এক পর্যায়ে বলতে হুমায়ুন ফরিদ, তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। এটা রাজ্জাক রাগের মাথায় বলছে। পরবর্তী সময় দেখা গেল পরের দিন হুমায়ুন ফরিদি মারা গেছে। অসংখ্য সাক্ষী, ভাই তোমাদের তো খবর আছে তাই না, তুমি কালকে বলছো আমরা সবাই সাক্ষী, রাজ্জাককে ধরে নিচ্ছে। তো রাজ্জাকের ছেলে সাকিব খান বা মান্না বড় হওয়ার পর টের পাইল যে রাজীব আরেকজন ভিলেন, যে আসলে রাজ্জাকের ওই কথাটাকে ব্যবহার করে ঘটনা ঘটাই দিছে। এটা সমাজের বাস্তব চিত্র। তো আমরা এই কথাটা কেন বললাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন অথবা ছাত্ররা আছেন, তাদেরকে ঘিরে একটা ঘটনা কিন্তু ঘটছে। তিনটা হত্যার ঘটনা ঘটেছে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির। সেই তালিকা নতুনভাবে আরেকদিকে মোড় নিচ্ছে। আপনার খালেদ হাসান নামক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যখন পর্যন্ত নিউজটা করছি তার পরিবার দুশ্চিন্তায় আছেন। গণমাধ্যমগুলো নিউজ করছে, পুলিশ অনুসন্ধান করছেন যে কোথায় নিখোঁজ হয়ে গেছে খালেদ হাসান। তারও পরিণতি কি সেই গুপ্ত হত্যা শিকার যারা হয়েছেন তাদের মতোই হচ্ছে, নাকি আসলে অন্য কোথাও তিনি আছেন আউট অফ কন্ট্যাক্ট? বাট এতক্ষণ সময় আউট অফ কন্ট্যাক্ট থাকার কথা না। আপনার গতকালকে বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আরেকজন সমন্বয়ক আছেন নুসরাত তাবাসসুম। খেয়াল থাকার কথা, সেই শিক্ষার্থী যিনি ডিবি হারুনের যে অফিসে যারা বন্দী ছিল তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত তাবাসসুম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি যখন নিউজটা করছি প্রায় ওই সময়ের সাথে যদি আমরা হিসাব করি আপনার 16 ঘন্টার কাছাকাছি, 16 ঘন্টা আমি যখন নিউজটা আপডেট করছি পত্রিকাগুলো ঘাটলাম যে খালেদের কোনো খোঁজ পাওয়া গেল নাকি পাওয়া গেল না। তো খালেদের কি জীবনের কোনো হুমকি ছিল অথবা তার কোনো থ্রেট ছিল কিনা, যেহেতু সে একজন সমন্বয়কের পরে আমরা যদি ধরি সমন্বয়করা মন্ত্রী, তাহলে সহ সমন্বয়করা হচ্ছেন প্রতিমন্ত্রী অথবা এমপি লেভেলের একজন ক্যারেক্টার। সামহাও আমরা যদি ক্যালকুলেশন করি, সো গুরুত্বপূর্ণ একটা পদে ছিল। ইভেন তার যে ছবিটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কী ধরনের ভূমিকা সে রেখেছিল, তার ফেসটাও পরিচিত, আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তো নুসরাত তাবাসসুম যিনি সমন্বয়ক আছেন, তার বক্তব্য হচ্ছে আন্দোলনে বেশ সক্রিয় ছিল এই খালেদ। পুরো আন্দোলনকে ঘিরে যে সকল ছাত্ররা নেতৃত্বের জায়গাটাতে দিনরাত শ্রম দিয়েছেন, মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন, ইভেন অনেকের সাথে বাকবিতণ্ডা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন, প্রশাসন থেকে শুরু করে যাদের টার্গেটের মধ্যে লিস্টে আসার কথা এদের মধ্যে কিন্তু খালেদ একজন। তার জীবনের উপর নানান থ্রেট ছিল। এখন খালেদের পরিণতি কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেহেতু 3 জন ছাত্র এরকম মিসিং ছিল, পরে তাদের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়, সো খালেদের ইস্যুটাতে তার পরিবার টেনশনে আছে, তার সহপাঠীরা টেনশনে আছে। প্রশাসন সর্বোচ্চ অভিযান চালাচ্ছে খালেদের অবস্থান আবিষ্কার করতে। যদি আপনাদের আশেপাশে খালেদকে দেখে থাকেন তাহলে 999 নম্বরে ফোন করে তার তথ্য দিন। কোনো সাসপিশিয়াস ঘটনা হলেও সরকারকে বা পুলিশকে তথ্য দিন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনগুলোর জন্য একটা দুশ্চিন্তার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। এর মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জয় বাংলা কিলিং মিশন, কেউ কেউ বলতে চাই যে দেখো এটা শুরুর পরেই ঘটনা হয়ে গেছে। এই কারণে ভিডিওর প্রথমে বলছিলাম অনেক কিছুই ঘটতে পারে, এখানে কে বা কারা, এটা আসলে এই মৃত্যু রহস্যগুলো উদ্ঘাটন না হলে মেক শিওর করা যাচ্ছে না। বাট ওই যে জয় বাংলা কিলিং মিশন তৈরি হয়েছে, শুরু হয়ে গেছে, ছাত্রদের মিসিং, মনে হয় মারিয়ে ফেলছে, এই ঘটনাগুলো ওই জায়গা থেকেই অনেকে পারসেপশন হিসেবে নিয়ে নিচ্ছেন। বাট হয়তো আমরা দোয়া করি খালেদকে যেন জীবিত পাওয়া যায়, আর যেখানে আছে তিনি ফিরে আসবেন।
নিশ্চয়ই প্রশাসন ভূমিকা রাখবে। আসসালামু হাসিনা সরকারের পতনের পর থেকে এখন অবধি বৈষম্য বিরোধী ছাত্ররা চিৎকার করেই বলছেন কাউকেই কোনো ছাড় দেবেন না তারা। অর্থাৎ নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে তাহলে রুখে দাঁড়াবেন হাসনাত সার্জিসরা। অন্যদিকে চেয়ারকে সুরক্ষিত রাখতে রাজনীতির সূক্ষ্ম পরিকল্পনার অন্যতম হাতিয়ার প্রতিপক্ষকে দমিয়ে রাখা। সে হিসেবে নির্বাচিত সরকারের কঠোর নজর থাকার কথা বৈষম্য বিরোধীদের দিকে। যারা শেখ হাসিনার মতো ক্ষমতাধরকে মাত্র 1 মাসের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের বিষয়ে যে কোনো রাজনৈতিক দলই সচেতন থাকবে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মতপার্থক্য দেখা যাচ্ছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তর্জনী তুলতে পারে এমন পক্ষকে দমিয়ে রাখাই রাজনীতির অন্যতম প্রধান কৌশল। সে হিসেবে সেফ এক্সিট না পেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়তে পারেন হাসনাত সার্জিসরা। অন্তর্বর্তী সরকারে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। কোনো ক্ষেত্রে তাদের সমালোচনা করতেও ছাড়ছেন না আন্দোলনে নেতৃত্ব দেওয়ারা। তাছাড়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে আগেই আসিফ নাহিদরা বলেছেন রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে চলে যাবেন তারা। হঠাৎ করেই চাউর হয়েছে হাসনাত সার্জিসরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে তাহলে কি অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন তারা? যদি তাই হয় তাহলে বড় এবং জনপ্রিয় দলগুলো কি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন তাদের? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের কপালে। সূত্র থেকে জানা যায় হাসিনা সরকারের পতনের আন্দোলনে হাসনাত সার্জিস, নুসরাত, নাহিদ, আসিফদের অনেকগুলো প্ল্যান ছিল। প্ল্যান এ কাজ না করলে তারা প্ল্যান বি, সি সহ কয়েকটি প্ল্যান করে রেখেছিল। তবে সরকার পতনের পর রাষ্ট্র সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর তাদের এক্সিট প্ল্যান কি হবে সেটা নিয়ে তখনও চিন্তা করেননি তারা। চলমান পরিস্থিতি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এক্সিট প্ল্যান নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। সবকিছুই যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা তো গুজব রটিয়েই দিয়েছেন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অস্তিত্ব থাকবে না হাসনাত সার্জিসদের। নিজেদের স্বার্থে হলেও এদের বিষয়ে মাইনাস ফর্মুলায় যাবে ক্ষমতাসীনরা। এই গুজবকে আবার তুড়ি মেরে উড়িয়ে দিতে পারছে না ছাত্রদের একটি অংশ, যে কারণে সেফ এক্সিট হিসেবে রাজনৈতিক দল গঠন করে ঐক্যবদ্ধ থাকার চিন্তায় এখন তাদের অন্যতম টার্গেট, এমনটাই আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল বের করে আনা যে কোনো নতুন দলের পক্ষে কঠিনই শুধু নয়, অসম্ভবই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া কিংবা পাওয়া আরো দুষ্কর। সুতরাং রাজনৈতিক দল গঠন করেই যে হাসনাত সার্জিসরা ভালো কিছু করতে পারবেন এমনটা মনে করছে না বিজ্ঞরা। তাহলে কি হবে তাদের ভবিষ্যৎ? দিন দিন এমন প্রশ্ন বেশ বড় হয়ে উঠছে। পরিবর্তন হয় নাই, কিন্তু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। চাঁদা কিন্তু ঠিকই নিচ্ছে, দখলের কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু দখলবাজদের পরিবর্তন হয়েছে। আমরা কি শুধু চাঁদাবাজের পরিবর্তন চাইছিলাম, নাকি চাঁদার একদম অপসারণ চাইছিলাম? চাঁদাই থাকবে না। আপনারা একটু সচেতন থাকবেন, কোনো চাঁদাবাজ আমার জন্য নির্বাচনে না আসতে পারে, কোনো দুর্নীতিবাজ যেন না আসতে পারে, কোনো দখলবাজ যেন না আসতে পারে, কোনো টেন্ডারবাজ যেন নির্বাচনে না আসতে পারে। যারা ইসলামের পক্ষে, ইসলামের অনুশাসন মেনে, আমাদের ইসলাম কি বলছে জমি দখল করতে, তাদের অনুষ্ঠানে বাধা দিতে, এটা কি বলছে কখনো? আপনারা মানুষ উপর হচ্ছে আলেম ওলামা আমাদের ভিতরে আছেন। আমার মনে হয় যে সারা বাংলাদেশে একটা প্রপাগান্ডা চালাচ্ছে সারা বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা হিন্দুদের উপর আক্রমণ করছি। হিন্দুদের অধিকার রক্ষা করাই তো আপনাদের দায়িত্ব। এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে পারে, এই বিষয়ে আপনারা মানুষকে সচেতন করবেন। অর্থাৎ আপনাদেরকে বিভিন্নভাবে বলা হবে, আপনাদের উস্কানি দেওয়া হবে, আপনারা কোন উস্কানিতে যেন সাধারণ মানুষ পা না দেয়, এই বিষয়ে আপনারা মসজিদ ভিত্তিক আপনারা মসজিদের মাধ্যমে সচেতন করবেন।
আমরা এটা নিশ্চিত করতে চাই যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তারা আমাদের কাছে সবচেয়ে নিরাপদ। আমরা তাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারবো। এই জিনিসগুলোকে আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আমার জায়গা থেকে আপনারা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রস্তাবনা দিয়েছেন। এই 5টা প্রস্তাবনা নিয়ে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা রয়েছে, আমি ধর্ম উপদেষ্টার কাছে আগামী জানিয়ে যাব এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটা সম্ভব আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আমৃত্যু হকের পথে, হালালের পথে, ইসলামের পথে এবং আল্লাহ যে আমাদের বিধিবিধান দিয়েছেন সেগুলোর পক্ষে থেকে যেন আমি আমৃত্যু কাজ করে যেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের প্রথম থেকেই সন্দেহ ছিল যে আমাদেরকে ডুবাবে। এই যে আপনার উপদেষ্টা যারা আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিল ওরা, যাই হোক, আপনি একটা কথা বলতে পারি, সেটা নিয়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া হবে না। দেখেন, আমি বলছিলাম 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি একটা পোস্ট করতে পারি, আমি কলকাতার একটা অংশ দখল করতে পারি, আমি এটা করতে পারি, সেটা করি, এইটাতে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি যখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা অংশ আমাদের দাবি করবে, এটা কিন্তু নর্মাল কোনো ইস্যু না। এটা ইন্ডিয়া প্রতিক্রিয়া দেখাইছে, এটা নিয়ে কেন, এটা কেন করবে? মাহফুজ আলমকে বলেন তো, মাহফুজ আলম প্রধান উপদেষ্টার পরের অবস্থানে আমার মনে হইতেছে কেন যেন তাকে উপদেষ্টা বানানো হয়েছে, কিন্তু একটা মন্ত্রণালয় দেওয়া হয় নাই। তার মানে কি প্রধান উপদেষ্টার মতোই কাজ মাহফুজ আলম করতেছে, প্রধান উপদেষ্টার মতোই মাহফুজ আলম কাজ করতেছে। তারা চিন্তা করতেছে যে আমরা এত কষ্ট করে শেখ হাসিনার মতো স্বৈরাচারের দেশ থেকে তাড়াইলাম, প্রথম দিকে নেতৃত্ব দিয়ে, এই দেশটা তারা ছাড়বে না, তাদের কাছে রাখবে। এই জন্য দেখেনি যে সার্জিস হাসনা তোদেরকে করছে যে আওয়ামী লীগের লোকজন নিয়ে দল গুছাও, দল গুছাও, আর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো, কারণ বাংলাদেশের জনগণ তো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বল, যে বলতে তাকে ভালোবাসতেছে। কিন্তু এটা তো আমাদের জন্য হুমকির, এটা মাথায় রাখতে হবে। যখন ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টা নিয়ে কথা উঠবে, এটা নর্মাল কোনো ইস্যু না। দেখেন, ইন্ডিয়ার পার্লামেন্টে মারামারি হয়েছে, নিজেরা মারামারি করতেছে, কিন্তু বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উঠান, দেখবেন সবাই এক টেবিলে বসে গেছে। ওরা তোদের পররাষ্ট্র নীতিতে সবাই এক, বুঝতে হবে আপনাকে। সেক্ষেত্রে এত বড় একটা রাষ্ট্রের এত বড় একটা অংশ নিয়ে আমরা দাবি করা, তাহলে কিসের মাস্টার মাইন্ড হইলাম? তাহলে কি আমরা ইচ্ছাকৃতভাবে ইন্ডিয়ার সাথে যুদ্ধ চালাতে চাইতেছি যে যুদ্ধ করো, এটাই চাচ্ছি আমরা? এটা কিন্তু কোনো সমাধান না। আপনার প্ল্যান আছে, আপনি আপনার মতো কাজ করেন। আমাদের তো ভূমি বাড়ানোর দরকার নাই। আমরা আমাদের মানচিত্রকে কেন বড় করবো? আমরা যেটুকু আছে এটুকুতেই ভালো আছি, আমরা সন্তুষ্ট আছি। ইন্ডিয়া ধরা থাক আমাদের কাছে, থাক না ইন্ডিয়া আমাদের কাছে ধরা। এক 7 সিস্টার একবার চিকেন নেক ধরাই রাখে ইন্ডিয়ারে না চাই। এটাই মাথায় রাখতে হবে যে আমরা ভুল করতেছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের মন্তব্য করা যাবে না। আপনার প্ল্যান থাকলে আপনি গোপনে করেন। লুৎফরুজ্জামান বাবর, যার বিরুদ্ধে অভিযোগ করছিল 10 ট্রাক মানে অস্ত্র 7 সিস্টারে দিতে চাইছিল, এই মামলা হয়েছিল তার নাম। সে তো ঢোলপিটাই বলছিল না যে আমি 7 সিস্টারে 10 ট্রাক অস্ত্র দিচ্ছি, সে আরও বলছিল উই আর লুকিং ফর শত্রুস, মনে আছে? যাই হোক, বুঝতে পারছেন তো। শুধু মাস্টার মাইন্ড পরিচয় করলেই হবে না, সামনে নিয়ে আসলেই হবে না, মাস্টার মাইন্ডের মতো কাজ করতে হবে। যে কাজগুলো করতেছে, এই কাজগুলো যদি করতে থাকে, আমরা কিন্তু বিপদে পড়তে পারি। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা এবং সমন্বয়কদের অজানা কিছু তথ্য। দর্শকতা নতুন করে আর কিছুই বলতে হচ্ছে না, কারণ দেশের বর্তমান অবস্থান সম্পর্কে আপনারা খুঁটিনাটি অনেক বিষয় জানেন, যেহেতু এই সম্পর্কে নিউজ আপনারা দেখেন। দর্শকতা, এই সম্পর্কে এখন আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।